গুড মর্নিং সবাইকে। আজকেও দেখতে পাচ্ছ যে সকালবেলা রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা আমি শুরু করেছি, কারণ দিদি আজকেও আসেনি। দিদি সত্যি খুব জ্বর, মানে একদমই আগের দিন যখন ফোন করে আমাকে না করেছিল তখন আমি বুঝতে পেরেছি যে দিদির অসম্ভব পরের দিন আসা, মানে দুদিন পর পর দিদি মোটামুটি 2-3 দিন এখন আসবে না। তো যাই হোক, আজকেও ভেবেছিলাম কোনো রান্নাবান্না করবো না, অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। ভেবেছিলাম আজকেও ডিম সেদ্ধ ভাত এইসব দিয়ে চালিয়ে দেবো, কারণ আজকে সন্ধেবেলাও আবার জগন্নাথ দেবকে একটু লুচি ভোগ দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু ওঠার পর ভাবলাম যে না, একটু রান্নাটা করেই রাখি, কারণ না কালকে সকালবেলা ওর বাবারও খেয়ে বেরোনো আছে। যদি দিদি না আসে তাহলে আমার এই রান্নাবান্নাটা দিয়ে ওর বাবা খেয়ে বেরিয়ে যেতে পারবে। সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে না, রান্নাটা বসিয়ে দিই। সবজিগুলোকে বার করে নিয়েছি। সবজি রান্না করেছিলাম বলতে আলু পটলের রসাটাই শুধু করেছিলাম, আর ভাত আগের দিনের ছিল, সেই ভাত দিয়ে আমাদের হয়ে গেছিলো, আর কিছু করিনি। আর খুব টেস্ট হয়েছিল আলু পটলের রসাটা খেতে, দারুণ হয়েছিল আলু পটলের রসাটা খেতে। আর সকালবেলা মাম একটু ওই বাতাসা আর কাঁঠাল জগন্নাথ দেবকে ভোগ চড়িয়েছিল, কারণ যেহেতু যেদিন দেরি করে পুজো দেওয়া হয় সেদিন একটু সকালবেলা আমরা যা পারি তাই দিয়ে দিই। ও আছে না, একটু বেগুন ভেজেছিলাম, আলু পটলের রসা করেছিলাম আর বেগুন ভেজেছিলাম। মাম বললো বেগুনটা গরম গরম ভেজো, মানে এখনই ভেজে রেখো না, খাওয়ার আগ দিয়ে ভেজো। আর ভাত তো করা ছিল, ভাত আর করতে হয়নি। আর যেহেতু নিজের হাতে রান্না বান্না, তাই নিজে গুছিয়ে বুঝে রান্না করছি, তাই গ্যাস খুব একটা নোংরাও হয়নি। তো দেখো, আমি পটলটা ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর আলুটাও কেটে নিয়েছিলাম। তো অসুবিধা হয়নি জানো তো, মানে যেহেতু আমি অফিস বেরোচ্ছি না, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এদিকে যথারীতি মামকে বললাম যে ব্ল্যাক কফিটা করে নে। তো বিস্কিট খেতে গিয়ে দেখি বিস্কিট নেই, কি খাবো ব্ল্যাক কফির সাথে। তো আমি আর মাম একটু মুড়ি খেলাম, আর একটা কেক ছিল, মাম ওই কেকটা খেয়ে নিয়েছে। এই দিয়ে ব্ল্যাক কফি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সেরকম কোনো ব্রেকফাস্টের ঝামেলাতেও যায়নি। আর রায়ান টিফিন নিয়ে যেতে পারেনি, রায়ানকে 20 টাকা দিয়ে দেওয়া হয়েছিল। রায়ান স্কুলের ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেবে বলেছিল। আর এই দেখো, আরেকজন চলে এসছে স্কুল থেকে, কয়েকদিন পর স্কুলে গেছে। স্কুল থেকে এসে ওর আবার জগন্নাথ দেবকে দেখতে হবে, জগন্নাথ দেবকে দেখেছে, তারপর আবার ক্যামেরার সামনে গিয়ে ওই সমস্ত করছে। যাই হোক, এটা আবার অনেকক্ষণ পরে দুপুরবেলার দিকে জগন্নাথ দেবকে ভোগ লাগিয়েছে মাম, একটু কলা আর হচ্ছে গিয়ে বাতাসা দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, জগন্নাথ দেবকে আরতি করছে মাম। এগুলো সব কিছুই মামকেই করতে হচ্ছে, রায়ানকেই করতে হচ্ছে, কারণ না এবার আমি আর কিছুই সেভাবে করতে পারিনি, তার জন্য করছে, ওরাই করছে। আর আমি এদিকে খাবারও বেড়ে নিয়েছিলাম, আলু পটলের রসা, বেগুন ভাজা আর ভাত। যা ভাত ছিল 3 জন ভাগাভাগি করে নিয়ে নিয়েছিলাম, একেবারে 3 জনের পুরো পারফেক্ট হয়ে গেছিলো সব কিছুতে। তো যাই হোক, এই যে বসে গেছিলাম, আলু পটলের রসা বেশি ছিল একটু, আলু পটলের রসাটা রেখে দিয়েছিলাম, যা খাওয়ার আমরা খেয়েছিলাম। আর মিস করছিলাম আমরা গন্ধলেবুটাকে, কারণ আমার বর যখন সকালবেলা বেরোয় তখন আমি বলেছিলাম কিছু রান্না করবো না। ও বলেছিল একবার পটলটা দিয়ে কিছু একটা করে নিও, আমি যে কিছু করবো না। কিন্তু যদি আমি ওকে বলতাম যে আমি আলু পটলের রসা করবো, তুমি একটু এনে দিয়ে যাও গন্ধলেবু, তাহলে হয়তো এনে দিয়ে যেত। কারণ এই সমস্ত রসা, এই সমস্ত মাছের বা নিরামিষের রসা ঠসা হলে, জিরে বাটার ঝোল টোল, আদা বাটা জিরে বাটার ঝোল হলে একটু গন্ধলেবুটা লাগে আমাদের। ও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলের মেয়ে 3 জনেরই লাগে। তো আমি যখন খেতে বসেছি তখন রায়ান মাম দুজনেই বলছে মা গন্ধলেবু নেই। আমি বললাম না বাবা, গন্ধলেবুটাই নেই, কারণ বাবাকে তো বলেছিলাম রান্না কিছু করব না, তাই সকালবেলা বাবা আর এনেও দিয়ে যায়নি, আমিও আর বাবাকে কিছু বলিনি, আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নে। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, একটু রেস্ট নিতে নিতেই দেখলাম বেজে গেল বিকেলবেলা প্রায় 5টা। ওইদিকে স্বর্ণাকে বললাম যে স্বর্ণা তুমি এসে এবার এই ঠাকুরের ভোগগুলো একটু রান্নাবান্না করে দাও। স্বর্ণাই সব করছিল, আর আমার তো খুব অস্বস্তি হচ্ছিলো, আমি কিছু করতে পারছিলাম না। আমি ওই সংসারের যা টুকটাক কাজ ওগুলো করছিলাম, আর ওদেরকে গিয়ে একটু বলে বলে দিচ্ছিলাম। মা আমি একটু পিল করে দিয়েছিল আলুগুলোকে পিলার দিয়ে, তারপর স্বর্ণা আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছিল,
আর ওইদিকে সুজি, স্বর্ণা বলছিল বৌদি আমি তো এভাবে কখনো সুজি করিনি। আমি বললাম ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে মামকে দিয়ে সুজিটাকে আগে ভাজা করিয়েছি, অনেকটা সুজিতে ঘি দিয়ে স্বর্ণা খানিকক্ষণ নেড়ে দেওয়ার পর মাম অনেকক্ষণ ধরে সুজিটা ঘিটা ভালো করে নেড়েছে। এইবার আমি বলছি গরম জল বসিয়ে দে ইলেকট্রিক কেটলিতে, পরিমাণ মতো জল একবারে দিয়ে দে, তাহলে আর লাম্প হবে না সুজিগুলোতে, না হলে লাম্প হয়ে যাবে, সুজিটা আর বরফি বরফি করে কাটা যাবে না। তো যাই হোক ওইভাবে করার পর স্বর্ণা বললো দাঁড়া বৌদি আমি যাচ্ছি, মাম পারবে না, কারণ সুজিতে গরম জল দেওয়ার পর তো সুজিটা টকবক করে ফুটে না, চারিদিকে ছেটে মাম ভয় পাবে। তো ওই জন্য স্বর্ণাকে বলে বলে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিয়ে সুজিটা করা হলো, চিনিটা দিয়ে দিয়েছে স্বর্ণা পরিমাণ মতো, দিয়ে স্বর্ণা সুজিটা ওভাবে করে নিয়েছে। আর আমি ওই আর কি টুকিটাকি যেরকম টুকটাক আর কি ওসব নাচ শুয়ে যেটুকু কাজ করা যায় সেটুকুই করছিলাম। আর ওইদিকে মামকে বললাম যে তুই একটু ময়ামটা দিয়ে দে ময়দার। তো স্বর্ণাকে বললাম তুমি ওকে একটু দেখিয়ে দাও কীভাবে ময়াম দিতে হয়, ও একটু ময়ামটা দিয়ে দিক, তারপরে তুমি বেলে দাও, ও ভেজে দিক, মাম লুচিটা ভেজে দিক। আর ওইদিকে স্বর্ণা আলুটা ভাজা কীভাবে করছিল আমি দেখছিলাম। স্বর্ণা বলছিল আলু ভাজাটা গলে যায়, আমার হয় না। আমি যে ডুবো তেলে ভাজা হবে, একটু গলে গেছিলো, যা খেতে টেস্ট হয়েছিল, ঠিক আছে কোনো অসুবিধে নেই। আর ওদিকে মামকে বলা হয়েছিল একটু ময়াম দিতে, ভালো করে ময়দাটাকে ময়াম দিতে। স্বর্ণা এদিকে আলুটা ভাজছিল, আলুটা ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে স্বর্ণা আবার চলে গেছে করতে, রুটি ময়াম দেওয়ার পর ময়দাটা করতে গেছে, ভালো করে মাখতে গেছে। ওই যে স্বর্ণা মাখতে বসে গেছে ময়দা, আর ওদিকে মাম একটু আলু ভাজাটা নেড়ে চেড়ে দিচ্ছিল। আমি তো গল্পই করছিলাম, ওদের কোনো সাহায্যও করতে পারছিলাম না। যাই হোক সেদিন স্বর্ণা সমস্ত বিষয়টা আমার নামিয়ে না দিলে খুব অসুবিধায় পড়ে যেতাম। মামকে বলা হয়েছিল যে মাম তুই একটু লুচিটা ভাজ, কিন্তু মামের লুচি ভাজার পশ্চাৎ দেখে স্বর্ণা এত ভয় পেয়েছে, স্বর্ণা বলেছে আমি একাই করে নেবো মাম, থাক তোমাকে আর করতে হবে না, তুমি গিয়ে বসো। খুব ভয় পাচ্ছিল মাম, ভয়ে ভয়ে উল্টাচ্ছিল। আর ওরকমভাবে উল্টাতে গেলে কী হয়, অনেক সময় টক করে যদি তেল ছিটে আসে না, সেখান থেকে আরও বড় বিপদ ঘটে যাবে। তো ওই জন্য মামকে সরিয়ে দিয়ে সমস্ত লুচি স্বর্ণা ভেজেছে। স্বর্ণা সেদিন সত্যিই খুব প্রেশার পড়ে গেছিলো, ও প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আমাকে, কারণ ও সেদিন যদি আমাকে এই হেল্পটা না করে দিত তাহলে আমার ভোগ চড়ানোটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো যাই হোক ও এদিকে সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছে, লুচিগুলো ভাজা টাজার পর বাসনপত্রগুলো রেখে দেওয়া হয়েছিল যে পরের দিন আবার মঙ্গলা এসে মেজে নেবে। আমার তো এঁটো কাটার কিছু নেই, শুধু ঠাকুরের বাসনগুলো রইলো, একেবারে ঠাকুরের সবই তো এখন এঁটোর কিছু নেই, সব ঠাকুরের জিনিসই রয়েছে, মেজে দিলে একেবারে আবার কালকে থেকে দিদি এলে দিদি আবার রান্নাবান্না যা করার করবে। তো অনেকগুলো লুচি হয়েছিল, লুচি ভেজে এবার ঠাকুরকে ভোগ লাগাবে কে, আমি ভেবেছিলাম লাগিয়ে দেবো, যেহেতু আমি পারলাম না তার জন্য ওর বাবা আসার অবধি অপেক্ষা করতে হয়েছিল। সমস্ত কিছু করে স্বর্ণা উপরে চলে গেছিলো ফ্রেশ হতে, কারণ যেহেতু পরের দিন আবার স্বর্ণার ঘর থেকে ভোগ লাগাবে জগন্নাথ দেবকে, তার জন্য স্বর্ণার স্বর্ণার অনেক বাজার করার ছিল আর কি। তো স্বর্ণা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই এসে একটু দেখা করে ও আর ওয়েট করেনি, ও বেরিয়ে গেছিলো। আর এদিকে ওর বাবাও চলে এসেছে, ওর বাবা বলছে ভোগ লাগাতে হবে আমাকেই, আর নাম হ্যাঁ তোমাকেই লাগাতে হবে, তুমি ফ্রেশ হয়ে একেবারে তুমি পরে নাও, মানে যা দিয়ে ঠাকুরকে আরতি করবে সেটা পরে নাও, ভোগ আরতি দেবে আর কি। আর ওইদিকে আমাদের একটু খিদে পেয়েছিল বলে আমরা একটু ডায়েট চিড়ে আর গ্রিন টি খাচ্ছিলাম। আর এই দেখো ও একেবারে রেডি হয়ে ড্রেসপত্র ছেড়ে ঠাকুরের পোশাক মানে যেটা পরে আরতি করবে সেটা পরে রেডি হয়ে চলে এসেছে ঠাকুর ঘরে, ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে, আরতি করছে এখন। এই দেখো সুন্দর আরতি করছে, কিন্তু স্বর্ণা দেখতে পেল না, কারণ স্বর্ণা যেহেতু অনেকটা বাজার করার ছিল, আর পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে ভোগ না শুরু করলে আর কি ভোগ লাগাতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর স্বর্ণা দেরি করেনি, বললো ঠিক আছে বৌদি তুমি করো, আমি আবার পরে আসবো। তো এই যে মধুমিতাও কদিন আসেনি ঠাকুরকে দেখতে, ওর জগন্নাথ দেবকে দেখতে। মধুমিতাও এটা আবার অনেকক্ষণ পর, যদিও অনেকটা পরে মধুমিতা এসেছিলো, আর উজান এসেছিলো দেখতে, জগন্নাথ দেবকে দেখতে। তো দেখা টাকার পর উজানকে অবাক অখা জিজ্ঞাসা করছিল ওর বাবা, উজান এসবই বলছিল, ক দিয়ে দুটো শব্দ, তারপরে ব দিয়ে দুটো শব্দ, এইসব জিজ্ঞাসা বলছিল। আর পুচকুকে বলতে বলা হয়েছে, ও বললো না যে বললোই না, কারণ তখন মুড ছিল না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, পারে সব কিন্তু মুড ছিল না বলে ও বললোই না।
তো যাই হোক, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছিলো। আর রাত্রেবেলা আজকে আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছুই ছিল না, ওই লুচি, আলু ভাজা, সুজি যেটা ঠাকুরকে দিয়েছিলাম ওই প্রসাদটাই ছিল, ওই প্রসাদই আমরা সবাই খেয়ে নিয়েছি। যদিও একেবারেই আমরা ময়দার লুচি তো অনেক দিন হয়ে গেছে অ্যাভয়েড করি, বাট কিছু করার নেই, ঠাকুরকে তো ময়দার লুচি দিতে হবে, তাই আমরা ওই ময়দার লুচি খেয়ে নিয়েছিলাম। আর ওর মা বাজার হাট করতে গেছিলো, আমাদের কাছে ছিল, ওকেও খাইয়ে দিয়েছিলাম। মাম্মামকে খাওয়ানোর পর আমি, রায়ানের বাবা আর মাম একসাথে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এভাবে ভোগ খেয়ে ঠাকুরের সাথে এভাবে ভালোই কাটছে। সচরাচর তো আমরা এত নিরামিষ খাই না, কিন্তু ঠাকুর এসছে বলেই খাওয়া হচ্ছে। তো যাই হোক, লুচিটা রায়ানের খুব ফেভারিট জিনিস। আর আমাদের লুচি 9 মাসে 6 মাসে এমনি হয় এক আধবার, আর সেটা হলেও আটার হয়, কিন্তু ময়দার এরকম ফুলকো ফুলকো লুচি পেয়ে রায়ানও খুব খুশি জগন্নাথ দেবের সাথে। তো যাই হোক, আজকের ব্লগটুকু এটুকুই থাকছে আজকের ব্লগে। কাল আবার দেখা হবে, আজকের মতো টাটা।